بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত উপস্থিতি, আজ আমরা শিখব হচ্ছে নুন সাকিন তানবিনের যে চারটি পদ্ধতি আছে পড়ার। আমরা অলরেডি শেষ করেছি ইজহার, ইদগাম এবং ইকলাব, এবং সর্বশেষ যে প্রকারটি, সেটা সব থেকে বড় প্রকার এই চারটি পদ্ধতির ভিতরে, সেটা হচ্ছে ইখফা। ইখফায়ে হাকিকি যেটাকে বলা হয়। তো আমরা বিস্তারিত যাই তাহলে। আল ইখফাউ, এর শাব্দিক যে অর্থ আরবিতে, এটাকে বলা হয় গোপন করা, লুকিয়ে থাকা, হাইড যেটাকে বলা হয়। ইংরেজিতে বলে আমরা হাইড, লুকিয়ে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আরবিতে বলা হয়, খফা থেকে আসছে এটা। ঠিক আছে। তো পরিভাষায় আমরা যাব। পরিভাষা হচ্ছে নুন সাকিনা এবং তানবিন। আমরা তো জানি নুন সাকিন তানবিন দুইটাই, যেহেতু এটা স্থায়ী নুন সাকিন, এটা অস্থায়ীভাবে অসল করলে পড়তে হয়, লুকায়িত নুন তানবিন বলা যেতে পারে। তো এই দুইটার হুকুমই এক। নুন সাকিন তানবিনের পর ইকফার শব্দ আছে টোটাল 15টি। তাহলে এর আগের যে আমরা প্রকারগুলো পড়েছিলাম, সেটা হরফ কতগুলো ছিল? ইজহারের 6টি, হামজাহা, আইনহা, গইন, খ। তারপরে ইদগামের ছিল আবার 6টি, সেটা কি? ইয়ার মালুন, সংক্ষেপে ইয়ারা, মিমলাম, ওয়াও, নুন। হ্যাঁ। আর ইকলাবের একটি হরফ ছিল, সেটা কি? বা। তার মানে 6, 6, 12 আর 1, 13। ওইটা বাদে বাদ বাকি হচ্ছে, বাদ বাকি 15টি হরফ থাকে আরবি হরফের। এই বাদ বাকি লেটারগুলোই হচ্ছে ইকফার লেটার বলা হয়। বাদ বাকি লেটারই হচ্ছে ইকফার লেটার। ইজহার, ইদগাম, ইকলাবের লেটারগুলো, হরফগুলো বাদে বাদ বাকি 15টি হচ্ছে ইকলাবের লেটার। যেমন সদ, ফা, সা, কাব, জিম, শিন, কফ, সিন, দাল, ত, ঝা, রা, তা, দদ এবং র। ঠিক আছে। তো এই যে এই হরফগুলো, কোনো একটি যদি নুন সাকিন এবং তানবিনের পর চলে আসে, খেয়াল রাখতে হবে। এই হরফগুলোর ভিতরে যদি কোনো একটি নুন সাকিন অথবা তানবিন দেখা যাচ্ছে, তানবিন দেখছেন, তার পরের লেটারই এই 15টির ভিতরে যে কোনো একটি, অথবা নুন সাকিন দেখছেন, যেটাই হোক না কেন, এর 15 লেটারে যদি কোনো একটা লেটার ওর পরেই চলে আসে, তাহলে সেখানে নুন সাকিনা ও তানভিনকে ইজহার ও ইদগামের মধ্যবর্তী অবস্থান, ইজহার বলতে ক্লিয়ার গুন্না আর কি, স্বাভাবিক ওয়ান হারাকা, মিডিয়াম গুন্না। আর ইদগাম বলতে পুরোপুরি কি ওর সাথে ঢোকা দেয়, যেটা ইদগামের গুন্না। আমরা যেটা নুন এবং মেমে পড়েছিলাম, হ্যাঁ, যেটাই হোক না কেন। তো এর মধ্যবর্তী অবস্থানে গুন্না সহ উচ্চারণ করা, মানে ইজহার এবং ইদগামের মধ্যবর্তী হবে। যেমন মাযাল্লাযী, মিন ক্বাবলিক, আমরা কিভাবে এর স্তরটা আসে আমরা এটা বর্ণনা করব, পুরোপুরি এক্সাম্পল নিচে আছে। হ্যাঁ, এটাকে আমরা ইকলাব বলে, ইকলাবের গুন্না। তো ইকফার গুন্নাটা পুরোপুরি তাজদিদের গুন্নার মতো হয় না। আমি যেটা আপনাকে একটু আগে বুঝাইতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেমন মিমের উপরে নুনের উপরে তাজদিদ হলে কিভাবে পড়ি আমরা, বা ইদগামের যদি ভিতরে, যেমন আপনি যদি মিম এবং নুনের এক্সাম্পল পড়েন, হ্যাঁ, যে হচ্ছে যেমন মিম মারুক, এই যে এখানে মিন সেকেন্ড মিন, তারপরে আবার মিম, মিম এখানে পুরো নাক থেকে হবে। মিন নুশরিক, এই যে মিন এখানে পুরো নাক থেকে হবে, যদি নুনের উপরে তাইদিদ থাকে। কিন্তু এই ইকফার গুন্নাটা কিন্তু ওই পুরোপুরি নাকের গুন্না থেকে হবে না, আবার পুরোপুরি ইজহারের মতো করেও পড়া যাবে না। ইজহার বলতে যেটা শুধু সিম্পল নাক থেকে ওয়ান হারাকা, মিডিয়াম। এটা পুরোপুরি মানে গুন্নার যে টান, একালে পরিমাণই গুন্না হবে, কিন্তু পুরো নাক থেকে হবে না। ইকফার গুন্নাটা হয়, মনে রাখবেন, মুখ এবং নাসিকা মিলে, নাসিকা বলতে নাক। ইকফার গুন্নাটা হবে নাকেও থাকবে, নাকে তো থাকা তো বাধ্যতামূলক, নাকেও থাকবে অর্ধেক মতো, আবার মুখেও রাখতে হবে, যেখান থেকে মাখরাজটা উচ্চারিত হয়, যেই প্লেসে, ওই প্লেসেও কি থাকবে, এর আওয়াজটা থাকবে, মানে মুখেও থাকবে, নাকেও থাকবে। এই জন্য অদাদি হয়ে যায়,
মধ্যবর্তী অবস্থায় থাকে। ঠিক আছে, এটা এই জন্য বলা হয় অসম্পূর্ণ গুণনা। গুণনা তো নাকস, কারণ কি এটা পুরোপুরি নাক থেকে আসে না। পুরোপুরি নাক থেকে আসলে এটাকে গুণনা তো তাম বলা হয়, যেটা মিম এবং নুনে তাইদিদ থাকলে সাধারণত হয়ে থাকে। কিন্তু এটা সম্পূর্ণ নাক থেকে না আসে, নাকের ভিতর অর্ধেক থাকে, আবার মুখেও থাকে। হ্যাঁ, মধ্যবর্তী অবস্থায়। এই জন্য এটা হচ্ছে, এটাকে বলা হয় ইখফা গুণনা আর কি। তো ইকফার আবার কয়েকটি স্তর রয়েছে। হ্যাঁ, তো আমাদেরকে মনে রাখতে হবে যে ইকফার স্তর রয়েছে তিনটি। তো যথা হচ্ছে, এক নম্বর হচ্ছে নুন সাকিন তানমিনের পর যদি ত দাল তা একই জায়গা থেকে আসে, তারফুল লিসান উপরের তালুর সাথে শক্ত করে লাগে, এই তিনটে হরফ উচ্চারিত হয়। তো এই তিনটে হরফ যদি আসে, তাহলে নুন সাকিন তানমিনকে ইদগামের কাছাকাছি অবস্থায় গণ্য করতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই নুন সাকিন তানমিনের যে মাখরাজ, নুনের যে মাখরাজ ত দাল তা, এটাও কিন্তু মানে সেম পজিশন, একই জায়গায় টাচ করে প্রায় কি করতে হয়, উচ্চারণ করতে হয়। হ্যাঁ, এই জন্য এই ত দাল তা যদি নুন সাকিনের তানমিনের ভিতরে চলে আসে, তাহলে এই উক্ত তিন হরফ একটু ইদগামের কাছাকাছি চলে যায়। হ্যাঁ, তো ইদগাম না, কিন্তু এটা মনে রাখতে হবে। এই জন্য এই গুন্নাকে বলা হয় অলিয়া। অলিয়া যেহেতু কাছাকাছি, এই জন্য এটাকে বলা হয় মাতাবা। ঠিক আছে, আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে নুন সাকিনের পর যদি কফ কাফ থাকে, অফ এবং কাফ, এটা কিন্তু একেবারে জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারণ হয়, জিহ্বার গোড়া থেকে। তো এই দুইটা হরফ যদি নুন সাকিন তানমিনের পরে আসে, তাহলে ইজহারের কাছাকাছি হবে। মানে ইজহার যেমন একটু ক্লিয়ার করে পড়তে হয় হালকা গুন্না রেখে, এটাই একটু ইজহারের মতো ওদিকে একটু ধাবিত হবে, তবে ইজহার না মনে রাখতে হবে। এখানে কিন্তু ফুল একালিফের পরিমাণ, ইজহারে তো হাফ আলিফ চলে আসে গুন্না, এটা একালিফই থাকবে। তো এটা কেনই করতে হবে, কারণ এই কফ এবং কাফটা হচ্ছে এই নুনের যে মাখরাজটা যেখানে টাচ হয়, এই নুনের মাখরাজ থেকে অনেক দূরে, সব থেকে দূরে অবস্থান করে। মানে হলকের যে 6টি হরফ আছে, দেখবেন একেবারে পাশে, গয়েন খর পাশে কফ কাফ, একেবারে একটু মানে পাশাপাশি আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় আদ-দুনিয়া, সব থেকে দূরে অবস্থান করে বলা হয়, এই গুণনাকে আদ-দুনিয়া বলা হয়। মা কানা, এটা সাধারণত এমন হয় কাফ যদি আমরা ধরি। আরেকটা স্তর হচ্ছে নুন সাকিন তানবিনের পর যে ওই দুইটি আর তিনটি বা পাঁচটিতে চলে গেল, বাকি যে 10টি হরফ আছে, এই 10টি হরফ যদি নুন সাকিন তানবিনের পরে চলে আসে, তাহলে ইদগাম ইজহারের মধ্যবর্তী অবস্থায় গণ্য করতে হয়। কেননা এই 10টি হরফ মাখরাজ নুন সাকিন তানবিনের মাখরাজের মাঝামাঝি আর কি। হ্যাঁ, খুব দূরেও না, আবার খুব কাছেও না, মাঝামাঝি অবস্থান থাকে। এই জন্য এটাকে উস্তা গুন্না বলা হয়, মিডিয়াম গুন্না। তো সব থেকে যেটা কাজে দেয়, সব থেকে যেটা খেয়াল করতে হবে গুন্নার ক্ষেত্রে, এটা খুব একটা বুঝতে পারবেন না, তো এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, যেটা উল্লেখ্য যে এটাতে আমি ক্লিয়ার করে দিয়েছি, যে নুন সাকিন ও তানবিনের পর যদি তাফকিমের হরফ থাকে, তাফকিমের হরফগুলো কি কি? তাফকিম বলতে যেটা ইস্তেআলা বিশিষ্ট হরফ, সিফাত মোটা বিশিষ্ট হরফ, সেটা কতটি? 60টি হরফ। তো 60টি হরফ কি? খুস্সু দগতেন কির, খ, সদ, দ, গ, তারপরে কে, দদ, কফ, দ। এই 60টি হরফ যেগুলো অ স্টাইলে পড়তে হয়। তো এই হরফগুলো যদি চলে আসে, তাহলে ইকফার গুন্নাটা কিন্তু ভারী হয়ে যাবে। তুলনামূলক ওই বাদ বাকি লেটার্স থেকে এই গুন্নাটা একটু মোটা গুন্না হবে, ভারী করে পড়তে হবে, যেটাকে গুন্নাতুল মুফাখমা বলা হয়ে থাকে। আর যদি নুন সাকিন তানবিনের পর তারকিকের হরফ, মানে ওই 60টি বাদে, মানে 60টি বলতে যে আপনার এই যে 15টি হরফের ভিতরে দেখেন সদ মোটা হরফ, তারপরে কফ মোটা হরফ, ঠিক আছে, এরপরে ত মোটা হরফ, দদ মোটা হরফ এবং দ মোটা হরফ। তার মানে আমরা কয়টি পেলাম এর ভিতরে? 15টি হরফের ভিতরে দ সদ 2, ত 3, কফ হচ্ছে 4, আর এইদিকে সদ, মানে 5টি লেটার। এর ভিতরে যে খ এবং গইনটা ছিল, ওইটা কি হয়ে গেছে, ওই যে ইজহারের ভিতরে ঢুকে গেছে, হামজাহা আইনহা গইন খা, ওইটা আসলে ইজহার করে পড়তে হয়। আর বাদ বাকি যে 5টি মুকাফফাম হরফ, তার তাফকিমের হরফ রয়েছে সদ, কফ, তারপরে ত, দদ, দ, এই 5টি হরফ আসলে আপনাকে কি করতে হবে? গুন্নাটা মুকাফফা হবে। হ্যাঁ,
যেমন আমি যদি পড়ি মেয় কবেলে কফ যদি পড়ি মেয় একটু মোটা ভাব হবে। আর বাদ বাকি 5টি বাদে বাদ বাকি 10টি হরফে, এক কথায় বাদ বাকি 10টি হরফে গুন্নাটা পাতলা হবে, যেমন মা কানা কাফেরটা, আর কফেরটা মেয় একটু মোটা হবে। আমরা এই যে এক্সাম্পল রয়েছে এটা কিন্তু বিস্তারিত পড়বে ইনশাল্লাহ। তো এরপরে বলছে, এখানে বলা হচ্ছে যে ইকফার গুন্না করার সময় যেটা করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইকফার গুন্না আমরা যখন করব, এই 15টি লেটার যখন আসবে, যখন আমরা গুন্নাটা করব, শুরু করব, ওই নুন সাকিন তানবিনের সময় যখন আমরা এই গুন্নাটা নিয়ে আসব, তখন ইকফার যেই হরফে গুন্না করতে হবে, মানে এই যে 15টি লেটার আছে না, এই 15টি লেটারে আপনি যেই হরফে গুন্না করবেন, যে নুন সেকেন্ডের পর ত আসছে, নুন সেকেন্ডের পরে ফা আসছে, তো এই ফার যে মাখরাজটা খেয়াল করবেন, এই ফার যে মাখরাজটা, ফার মাখরাজ কি, যে উপরে সানায়া উলিয়া দুইটা দাঁত, আগার দাঁত নিচের ঠোঁটের সাথে লাগাইতে হয়। তো যখন আমি ফার গুন্না যেমন আমি করব, তখন যেমন আমি যদি আমি এক্সাম্পল দিই যে মেয় ফিহিম, হ্যাঁ, যদি আমি পড়ি তো এই যে মেয়, এখানে নুন সেকেন্ড, তো আমি যখন মেয় এই গুন্নাটা করব, তখন ওই গুন্নার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে কাছাকাছি নিয়ে চলে আসতে হবে। আর তখন গুন্নাটা হয়ে যাবে এই আপনার মুখের গুন্নার স্তরটা চলে আসবে কোথায়, এই ঠোঁটের মাঝে ভাসবে। আমি যখন তা বা জিম বা কাফ কফ ত যেটাই উচ্চারণ না করি না কেন, তো যখন এই গুন্নাটা করব, তখন ওখানে জিহবাটা ঠেকবে কোথায়, মাখরাজটা টাচ করছে কোথায়, কোথা থেকে হয়, উৎপত্তি কোথায়, ওই সেই উৎপত্তি স্থলে নিয়ে যেতে হবে, কাছাকাছি, টাচ করা যাবে না, নেয়ার মানে কাছে রেখে দিতে হবে। অথবা হালকা যদি টাচও করে তাহলে বল দেওয়া যাবে না। যেমন ফায়ার ক্ষেত্রে একটু টাচ করতে পারে, হ্যাঁ, তো এক্ষেত্রে ওই বল দেওয়া যাবে না, হালকা হয়তো টাচ খেতে পারে, কিন্তু কাছে নিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে। তো এই কাছে নিয়ে যাওয়ার ফলে কি হয়, এই কাছে নিয়ে যাওয়ার ফলে হয় কি, যে প্রত্যেকটা হরফের গুণা, এই ইকফার গুণাটা বৈচিত্র্যময়, এক এক হরফে এক এক ধরনের গুণা চলে আসে। দেখা যাচ্ছে ফার একটা গুণা হবে, কফের অন্যরকম একটা গুণা হবে, এর ক্ষেত্রে আর একটা গুণা, মানে সেম মাখরাজের ক্ষেত্রে যেমন ত দাল তা, হ্যাঁ, তবে তো এই যে বললাম যে যেগুলো একটা মোটা হরফ সেটা যাতে মোটা হবে। তো এই মাখরাজের এই অবস্থানের ভিন্নতার কারণে কি হয়, গুণাটাও এইভাবে ভিন্ন ভিন্ন হয়, যেই স্থানে যেই মাখরাজ সেই স্থানে নিয়ে যাওয়ার ফলে। ঠিক আছে, তো এই জন্য ইকফার গুণাটা শেখার জন্য কি করতে হবে, অবশ্যই একজন শিক্ষক, ভালো ওস্তাদ, বা যারা ওস্তাদ, যেগুলো আপনি বিশেষ করে ইউটিউবে এটা সার্চ দিতে পারেন, হ্যাঁ, বা যদি সরাসরি কোনো ওস্তাদ পাওয়া যায়, হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিব। তো এই জন্য এই গুণাটা আমাদেরকে নিজে নিজে শিখলে হবে না, আমাদেরকে ওস্তাদ ধরে শিখতে হবে। তো আমরা খেয়াল করব, পড়ার সময় এখানে সবগুলোর এক্সাম্পল দেওয়া হয়েছে, 15টি লেটারের এক্সাম্পল রয়েছে। তো এখানে 3 ধরনের এক্সাম্পল, সেটা হচ্ছে একই শব্দের ভিতরে যদি নুন সাকিন থাকে, 2 শব্দের ভিতরে যদি নুন সাকিন থাকে, হ্যাঁ, এই যে একটা নুন সাকিন এর পরের শব্দের সাথে আমরা মিলাচ্ছি, আর হচ্ছে তানবিনের পরে হরফ আর কি। তানবিন সাধারণত 2 হরফের ভিতরেই হয়ে থাকবে, তার তানবিনের ইকলা বা ইদগাম যেটাই বলুন না কেন, ইজহার, কারণ তানবিন সবসময় ওই হরফের শেষে আসে, কোনো হরফের শেষে এসে পরের হরফের সাথে হুকুম বাঁধায়। কিন্তু নুন সাকিন পরের হরফের সাথেও হুকুম বাঁধাতে পারে, আর নুন সাকিন তো সাধারণত মিডিয়ামে আসতে পারে, শেষেও আসতে পারে, এটা ঠিক নাই, এক হরফের ভিতরে হতে পারে। এই এক হরফ বলতে আমি এখানে বুঝাচ্ছি ওয়ার্ড, শব্দের ভিতরে, হ্যাঁ। তো সদ হরফটা কি, সদ হরফটা হচ্ছে মোটা হরফ, তাফকিম করে পড়তে হবে। এবং এটার আমরা কোথা থেকে উচ্চারণ করি, জিহবার নিচটা, জিহবার আগাটা নিচের দাঁতের সাথে লাগিয়ে শীষ করে, তাই না, তো ওই জায়গাটা নিয়ে যেতে হবে এবং জিহবার গুলো উঁচু করে দিতে হবে গুণা করার সময়। যদি আমি এক্সাম্পল পড়ি, ফা, ফা মোটা হবে, ফা সবে সিদকিহিম রিজালু সাদাকু, এটা হচ্ছে সদের বিষয়। এরপরে সেন, একই জায়গা থেকে সদ সিন আসলে হলো, এটা কিন্তু সেনটা তাফকিম হরফ, সিন এবং ঝা একই ধরনের সাধারণত হবে, কারণ মাখরাজ সেম। তো সেন ঝাতে কিন্তু এই মোটা হবে না, আ আ পাতলা হবে। আল ইনসানু, ওটা পড়ছিলাম ফা, এই যে মোটা, আর এটা এটা পাতলা, বুঝতে পারছেন। মিন সুলতান,
أسماء سميتمها পাতলা ঝাও সেম أنزلنا إن زعمتم এই যে আমি পড়লাম ইং তো ইং এখানে ফুল এক আলিফ গুণ না কিন্তু জাম মিম সাকিনের গুণ এই হুকুমটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিব মিম সাকিনের গুণাটা তো দেখেন মিম দুইটা মিম পড়ার সময় কিন্তু মিডিয়াম গুণ না এটা যদিও ইজহারের হালত এখানে কিন্তু মিডিয়াম ধরে রাখতে হবে তেলাওয়াত সৌন্দর্য করতে হলে রাইট রাখতে হলে পারফেক্ট এখানে গুণনা ছাড়া যাবে না সেম মানে সেম পরিমাণ গুণনা এখানেও যে এখানেও যোগ করতে হবে জাআমতুম আমতুম সেম গুণনা ওয়াতারাউ এটা ওয়াতারাউ যাওয়াজনাকাহা সেম মানে গুণনারিটা একই রকম হবে আর কি ফারটা একটু বৈচিত্র্যমূল্য ফারটা হচ্ছে একটু খেয়াল করতে হবে যে ফাটা আপনি যখন ওই যে বললাম একটু আগেই যে উপরের জিহবা এই দাঁতের যে আগা ফানায় যে বলা হয় দুইটা দাঁত একেবারে উপরের দাঁত নিচের যে দাঁত আমরা আমরা আফ পড়ুন আফ এই যে ধর আফ পড়ার সময় যে আপনার ঠোঁটের পজিশন যেভাবে থাকছে ঠিক সেম পজিশন থাকবে এই ফার একলাবের ইকফার গুণাটা করার সময় ঠিক আছে ওখানে নিয়ে যাবেন তবে জোরে টাচ খাবে না হয়তো হালকা করতে পারে কাছাকাছি নিয়ে যে এই গুণাটা করতে হবে এই জন্য ইকফার এই ফার গুণাটা মুখের আগায় কিন্তু ভাসে মুখের আগায় অনেকটা ইকলাবের মতো ঠিক আছে ইকলাব আমরা যেমন পড়েছিলাম যেমন ইকলাব তো দুই ঠোঁটের সাথে সাধারণত কানেক্ট তো যেহেতু ইকলাবের গুণা এবং ফার গুণাটা প্রায় সেমই বলা যেতে পারে আচ্ছা এই যে মুখের আগায় নিয়ে আসতে হবে ফুসিহিম অন্যান্য গুণা থেকে ফাটা একটু ব্যতিক্রম হবে এই ইকফারুল লেটারের ভিতরে একটু ইকলাবের মতো হবে আর কি ফামান ফারাদ এটা যদি আপনি অক্ষ করেন দতে তো টান হবে না ফারাদ বা ফামান ফারাদ ছেড়ে দিতে হবে সুলতান এখানে আবার দুইটা চলে আসছে গুণা সুলতান এটা হচ্ছে ফারিক ইকফার গুণা আর তাদিরু তাদিরু তার গুণা এটা তাদিরু দুইটা গুণা আছে এর ভিতরে তো ফার গুণাটা এটা খেয়াল করতে হবে অনেকটা ইকলাবের গুণা যেমন হয় ফাটাও প্রায় সেম চলে আসবে কারণ ঠোঁটের সাথে ঠোঁটের আগায় ভাসাতে হয় এই জন্য এটা খেয়াল করতে হবে বিশেষ করে আয়না নিয়ে দেখতে হবে যে আমার ওখানে যখন পড়ছি তখন উপরের দাঁতটা নিচের ঠোঁটের সাথে কাছাকাছি আসছে কিনা বুঝছেন এটা স্পষ্ট বোঝা যায় মুখের ক্ষেত্রে ফারিটা করার সময় বা দাল যেটাই বলি না কোনো দাল যেগুলো জিহ্বার আগার সাথে কানেক্ট তো এগুলো একটু মুখের সামনে ভাসমান থাকে আর কি বোঝা যায় এরপরে জিমটা যেহেতু জিহ্বার মধ্যখান ওর কাছে নিয়ে যেতে হবে ঠিক আছে ওই উপরের তালুর কাছে নিয়ে যেতে হবে আজাইনাকুম মা জাআক এখানে মূলত এই চিহ্নটা দেওয়া হয়নি মাদের চিহ্নটা আমি আগেই বলেছি আমরা চিহ্ন দেখে করব না এক্সাম্পল পড়ব না মানে শিখাবো না আর কি আমরা সিম্বল না রিজন দেখবো কারণটা কি হ্যাঁ তবে এখানে মিস্টেক হয়ে গিয়েছে আর কি সাধারণত চিহ্নটা দেওয়া মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে এরপরে সবরু জামিল ওই উপরে নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে শিন একই জায়গা থেকে আসে কাছাকাছি নিয়ে যেতে হবে ওয়াশাক্কাত মিন শাই রাসূলান শাহিদা কফ এই যে এটা একটু একটু ব্যতিক্রম হবে যেহেতু এটা একেবারেই শেষের দিকে এবং মোটা মোটা হরে মানে তাফকিম গুণাটা এখানে নিয়ে আসতে হবে যেহেতু এটা মোটা হরফ ম একদম ভিতরে চলে যাবে কিন্তু এটা একদম ভিতরে মনে হবে একটু ইজহার কোয়ালিটির মানে নাকে এটা খুব একটা আসবে না ম কলেবুন কবল সামি কবল আমরা যদি অক্ফ করি কবল
আর কবলু যদি করা হয়, সাধারণত দুইটাই পড়তে পারেন, সমস্যা নেই। আমাদের মূল ফোকাস থাকবে যেটা গুন্নার দিকে। হ্যাঁ, আমরা ওয়াকফের দিকে পরে ফোকাস। ওয়াকফের তো ব্যাপক রুল রয়েছে, আমরা তখন শিখবো। এটা শেখার পরে, এই অধ্যায়ের পরে ওয়াকফের অধ্যায়টা আছে আর কি। তারপরে কি আছে? সামিউন করিব, এটা হচ্ছে মোটা। এই যে আমি করছি, এটা থাকবে না কাফে, যে সেম জায়গা থেকে আসলো, কাফটা পাতলা হবে। মে, এটা মে, এটা পাতলা। আর ম, এটা মোটা। এটা কফের ক্ষেত্রে হবে। আর কাফের ক্ষেত্রে মে পাতলা। মে কুম, মে কুল্লি কিতাবুন করিম। ঠিক আছে। দদ আবার কিন্তু মোটা হরফ, দদের ক্ষেত্রে মোটা থাকতে হবে। ওই যে দদ, হাফ লিসান, হাফ লিসানের সাথে কি করে, হাফ লিসান আপনার ওই যে আদ্রাজ দাঁতের সাথে টাচ খায়, এই জন্য ওটা আমরা পাশে নিয়ে যাব। মাউদুদ, মাউদুল, মাউ, একটু মোটা করে নিতে হবে। মাউদুদ, মাউদুল, মাকানা দাইয়িকা, মাকানা দাইয়িকা, পাশে নিয়ে যেতে হবে। তাটা পাতলা হরফ, তাটা খুবই কি হবে, সাধারণত এটা মুখের সাধারণত ওই যে তা এবং নুনের এটা সেম সেম জায়গায় মুখের সামনে ভাসবে আর কি। আতুম, মা তাবা সলিহান তারদাহ, দাল সেম একই জায়গা থেকে। ইহদিনা মিন দুনি وكأسا دهاقا। তো আবার তা এবং দালের মতো হবে না, তটা একটু মোটা করতে হবে। এটা তুম, এ দি, আর এটা হবে এটা ভারীতে চলে আসবে। তয়লাকু, ঠিক আছে। সরি, এটা আ, আ, তৈ, তহির, তহির, আমরা যেটাই পড়ি অক্ষ এটা। আ, তহির কওমা তাগিন, এটা একটু মোটা কোয়ালিটির হবে। সা, সা জাল জ, দুইটাই কিন্তু, তিনটাই কিন্তু জিহবার আগা, জিহবার আগাটা উপরের দাঁতে, সানায়া উলিয়া দাঁতের সাথে সব আগার সাথে কানেক্ট, জিহবাও আগা, দাঁতও আগা। তো এটা সাধারণত মুখের সামনে একটু ভাসাতে হয়, মানে মুখটা বোঝা যায় আর কি সাধারণত। মা, এটা আমি যা না পড়বো, প্রথমে সা পড়বো। মা সুরা মা, এটা কিন্তু জিহবা ওখানে নিয়ে যেতে হবে, খেয়াল করতে হবে। জিহবার আগা ওই দাঁতের সাথে, দাঁতের কাছাকাছি নিয়ে যেতে হবে। দালের ক্ষেত্রে বেশি বোঝা যায়। মা সুরা, মা সাকুলাত ইয়াউমাইযিন সামানিয়াহ, যার ক্ষেত্রে লিও, লি, আমার তো ঢেকুর উঠছে কেন, আচ্ছা। লিউযিরাকুম, ইউ, ইউ, ওই ইসে নিয়ে যাবে। ইউ, মা, এই যে এটা মা যাল্লাযী, মা, ওই কাছে নিয়ে যেতে হবে। মা যাল্লাযী নারা যাতা, তবে এই দুইটা কিন্তু পাতলা, গন্যাটার নিয়ে আসতে হবে। বাট দয়ে তা একটু মোটা নিয়ে আসতে হবে। তা, তানজুরুনা মিন যুহুরিহিম যিল্লান যিলিলা, জলিলা হবে মূলত, টাইপিং এ মিস্টেক হয়েছে। যিল্লান যলিলা। হুম, তো এটা এইভাবে প্র্যাকটিস করতে হবে। ইকফার গুণাটা যদি পরিপূর্ণ শুদ্ধ করতে হয়, ওই যে বললাম তাফকিম আর তার্কিকের দিকে বেশি খেয়াল রাখতে হবে, কোনটা তাফকিম লেটার কোনটা তার্কিক। তো সেই অনুযায়ী মা, এটা হবে একটা, একটা, এটা মোটা, এটা পাতলা, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা দিকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, সেটা কি, যে মাখরাজের কাছে নিয়ে যেতে হবে। যেই হরফের
যেই হরফের যেখানে মাখরাজ সেখানে আপনার ওই জায়গার কাছাকাছি ওই পজিশনটা নিয়ে যে তারপরে গুণনাটা করতে হবে। এই জন্য বৈচিত্র্য থাকবে গুণনার ভিতরে। ঠিক আছে, যেগুলো যেই হরফগুলো কাছাকাছি সে এবং দূরের যেগুলো আছে তার থেকে এটা বৈচিত্র্য থাকবে, এটা খেয়াল করতে হবে। তো নুন সাকিন ও তানবিনের পর এখানে একটু উল্লেখ করা হচ্ছে ইকফাকে ইকফা ও হাকিকি বলা হয়, আর যেগুলো মিমের ইকফা আছে একটা মিম সাকিনের হুকুমে ওটা সাফাবি বলা হয়। হ্যাঁ, সাফাবি যেটা ঠোঁট থেকে আসে, আর এটা হাকিকি মূলত। আর এই ইকফার নুন সাকিনকে বলা হয় হাকিকি। আর এই হরফকে একত্রিত, এই যে এটা মুখস্থ করার দরকার নাই, সাধারণত ওই যে এইভাবে ওই এধার এবং ইদগাম এবং ইকলাবের বা এই বাদ বাকি যেগুলা সেগুলাই মূলত আপনার কি বলা যেতে পারে ইকফা। এটা সাধারণত মনে থাকবে, যেমন আপনার সা ধরতে হবে তা, হ্যাঁ, দাল, জিম, শিন, ঠিক আছে, একই জায়গা থেকে ত দাল তা, দ দাল দ, এই সা দাল দ, হ্যাঁ, সিন সিন এই সিন জা সদ, এই মাখরাজগুলো পাশাপাশি যেগুলো আসছে কফ কাফ, হ্যাঁ, সবগুলোই কি ইকফা। এটা আমরা এই করতে পারবো আসলে। আচ্ছা, আর ইকফার অনুশীলনের জন্য সূরা নাজিয়া খুব উপযোগী, এটা আপনারা পড়তে পারেন, সব জায়গায় আছে প্রায়। হ্যাঁ, এখানে তো আছে এক্সাম্পল। তো আমরা সামনের ক্লাসে শুধু ইকফাটাই রাখবো, ইকফার রুলের চেষ্টা করব একটা বানানোর। এই যে আমি আজকে এটা বানিয়েছি একটা সংগ্রহ করে একটা বাক্য আকারে, যেটা ঈদগাম এবং ইকলাবের ভিতরে আছে। তো আমরা গত ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব যে এইভাবে একটা বানানোর ইকফার। তো এর পরের যে ক্লাসটা থাকবে, সেটা হচ্ছে মিম সাকিনের হুকুমের উপরে। এটা খুব একটা বেশি রুলস নাই, তিনটা প্রকার থাকলো, ইকফার একটা হরফ এবং একলাবের একটা হরফ, বাদ বাকি সব ইজহার। এই জন্য এটাই খুব একটা সময় লাগবে না। এর পরের যে চ্যাপ্টার, তার পরের সপ্তাহ থেকে আলাকাতুল হরফ, এটা হচ্ছে একটা বলা যেতে পারে সব ইসে থাকে না, বেসিক কোনো বইতে থাকবে না, এটা একটু অ্যাডভান্স রোজ বলা যেতে পারে আমাদের দেশের অনুযায়ী। তো এটা আমরা ধরবো আসলে, এটার অনেকগুলো প্রকার রয়েছে, ইম্পর্টেন্ট একটা পার্ট। ঈদগাম নে যেটার সব, আমরা শুধু ঈদগাম বলতে যে নুন সাকিন তানবিনের ঈদগাম এটা না, আরও ঈদগাম হয়, তো সেটা আমরা ওখানে শিখবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। ইকফার ক্লাসটা এখন আপনাদের যারা পুরুষ আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের।